আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। ওকে, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ সাবজেক্টের উপর নতুন টপিকস এর উপর ক্লাস করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স কারেকশন। তা আমরা প্রথমে আমাদের যে বোর্ড প্রশ্ন আছে সেখান থেকে একটু শিওর হয়ে নিব যে আমাদের সেন্টেন্স কারেকশন টপিকসটা আমাদের প্রশ্নের ঠিক কোথায় অবস্থিত। তো আমি প্রথমেই তোমাদেরকে একটা মডেল প্রশ্ন দেখাচ্ছি এবং সেখান থেকে আমাদের যে আজকে টপিকসটা আছে এই টপিকসটা কোথায় আছে এটা একটু দেখাই। আচ্ছা দেখো তোমরা, এই যে এটা হচ্ছে আমাদের একটা মডেল প্রশ্ন। গত বছর এই প্রশ্নটার আলোকে হচ্ছে যে আমরা 10টা মডেল টেস্ট সলভ করেছিলাম, সেখান থেকে এই মডেল টেস্ট গুলোর মধ্য থেকে 100% প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসছিল। তো দেখো এখানে যে 1 নম্বরে হচ্ছে প্যাজেজ অংশ থাকে, এর পরেই 2 নম্বরে কিন্তু আমাদের এই যে সেন্টেন্স কারেকশনটা থাকে। বা আমাদের যে আজকে টপিকস, এই টপিকস এর প্রশ্নের মধ্যে অবস্থান হচ্ছে 2। এটা হচ্ছে রাইটিং গ্রামাটিক্যাল পার্টের একটা টপিক। তো দেখো এখানে মোট 7টা প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাদেরকে নিয়ম মেনে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা যখন রাইট ফর্মস অফ ভার্ব শিখলাম সেখানে এভাবে আলোচনা করেছিলাম যে তোমরা জাস্ট অ্যান্সারটুকু লিখবা। যেমন এ নাম্বার দিয়ে তোমরা বি থাকলে তোমরা কি লিখছিলা, ইজ লিখছিলা, অথবা প্রয়োজন অনুযায়ী বি থাকলে যদি আর হইতো বা ওয়ার হইতো তোমরা সেটা লিখতাম। কিন্তু সেন্টেন্স কারেকশনের সময় তোমরা কি করবা, এ নাম্বার দিয়ে পুরো সেন্টেন্সটা লিখবা। সেন্টেন্স কারেকশন বিষয়টা কি? অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে এখানে কোথাও না কোথাও ভুল ভাবে উল্লেখিত আছে, এইটাকে তোমাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে যেখানে ভুল দেওয়া আছে সেই ভুলটাকে তোমাদের কারেক্ট করতে হবে। এখন এই টপিকস এর নাম যেহেতু সেন্টেন্স কারেকশন, তার মানে ইংরেজি যতগুলো রুলস আছে সেই রুলস গুলোর কোথাও না কোথাও যদি অপব্যবহার হয় বা ভুলভাবে যদি বসানো হয়, তাহলে সেটাকেই আমাদেরকে কারেকশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সেন্টেন্স কারেকশনের জন্য আমাদের কি ধরা বাঁধা কোনো নিয়ম আছে কিনা, বা হাতে গোনা কিছু রুলস মুখস্থ করে আমরা সেন্টেন্স কারেকশন সম্পূর্ণ শিখতে পারবো কিনা। দেখেন, যেহেতু কারেকশন বলা হয়েছে এখানে, তার মানে গ্রামাটিক্যালের সকল রুলস এর যদি কোথাও সকল রুলস থেকে কোনো একটা রুলস এর যদি অপব্যবহার হয়, তাহলে সেটাকেই আমাদেরকে কি করতে হবে, কারেকশন করতে হবে। এজন্য কারেকশনের কিন্তু ধরা বাঁধা কোনো রুলস নাই। তারপরেও আমরা তোমাদের হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মোটামুটি 15-20টার মতো রুলস এখানে উল্লেখ করে দিয়েছি। এই কয়েকটা রুলস থেকেই বিগত বছরের প্রশ্নে শতভাগ প্রশ্ন কমন আসছিল। এবছরও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তো আমরা প্রথমত আমাদের প্রশ্নে এই টপিকস এর অবস্থান দেখলাম। এই টপিকস এর অবস্থান হচ্ছে দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের সেন্টেন্স কারেকশন থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এটা কিভাবে আমরা লিখবো, এটা লিখবো হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স আমরা লিখবো। যেমন ধরো এ নাম্বারটা দেওয়া আছে, ডু ইউ নো হোয়ার ডাজ শি লিভ। আচ্ছা, সাধারণভাবে তোমরা যখন এই সেন্টেন্সটা দেখতেছো মনে হচ্ছে যে না, সেন্টেন্সটা ঠিক আছে, ডু ইউ নো হোয়ার ডাজ শি লিভ। তো আমরা সাধারণত জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে থাকবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়ম ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং সর্বশেষ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। সাধারণত প্রশ্নবোধক যে বাক্যগুলো থাকে সেগুলো এরকম হয়ে থাকে, কিন্তু যখন তোমরা কোনো সেন্টেন্সের ভিতর ডাব্লিউএইচ ওয়ার্ড দেখবা, যেমন ম্যাক্সিমাম সময় এখানে হাউ থাকে, তো এখানে দেখো দেওয়া আছে হয়ার। তো এটা কিন্তু সেন্টেন্সের মাঝে দেওয়া আছে। তো সেন্টেন্সের মাঝে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে বা এই যে এরকম যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে এমবেডেড সেন্টেন্স বা এমবেডেড কোশ্চেন বলা হয়। তো এমবেডেড কোশ্চেনের অংশ কতটুকু সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। এই যে ডু ইউ নো, এটা কিন্তু আলাদা অংশ, আর এমবেডেড কোশ্চেনের যে আমাদের মেইন যে বিষয়বস্তু বা মেইন টপিকটা আছে বা কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই অংশটুকু। তো এমবেডেড সেন্টেন্স বা এমবেডেড কোশ্চেনের গঠন প্রণালী হচ্ছে আমাদেরকে প্রথমে ডাব্লিউএইচ দিতে হবে,
এরপর হচ্ছে ভার্ব থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে। তো এভাবে আমরা কি করব, এটাকে যেভাবে কারেকশন করা যায় আমরা ঠিক সেভাবে এটাকে কারেকশন করে ফেলবো। এবং কারেকশনের ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে যেমন আমরা করছিলাম কি, শুধুমাত্র অ্যান্সার টুকু লিখছিলাম, এখানে কিন্তু আমরা শুধুমাত্র অ্যান্সার টুকু লিখবো না। আচ্ছা, ডাব্লিউএইচ এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। তো ঠিক আছে, দেখো এটা কিভাবে আমরা লিখবো। এ নাম্বার দিয়ে আমরা এভাবে লিখবো, ডু ইউ নো। এরপর হচ্ছে এমবেডেড যে কোশ্চেনটুকু আছে সেটুকু লিখবো আমরা। হয়, আর এরপর হচ্ছে সাবজেক্ট, দেখো এখানে দেওয়া আছে শি। এরপর হচ্ছে ভার্ব লিখবো সরাসরি। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রেফার করতেছে, ডাজ দেওয়া আছে, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েসটা যুক্ত করে দেবো। তাহলে এখানে থাকবে কি, লিভস। তা আমরা এভাবে পুরোটাই হচ্ছে যে আমাদের পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবো। আচ্ছা, এবার আমরা আলোচনা করব আমাদের যে লেকচার শিট থাকে বা সূত্রের কিছু শিট থাকে, সেই শিট থেকে এবার আমরা প্রশ্ন রুলস গুলো শিখে রাখবো এবং প্র্যাকটিস করব। তো তোমরা দেখো। আচ্ছা, দেখো এখন সবাই খেয়াল করে একটু মনোযোগ সহকারে তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবে না, রুলস গুলো তোমরা এগুলো ভিডিও দেখে দেখে খাতায় লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এগুলো আর বেশি পড়তে হচ্ছে না, খুব দ্রুতই তোমরা এগুলো মনে রাখতে পারবা বা আয়ত্তে নিতে পারবা। তো এখানে একটু দেখো তোমরা মনোযোগ সহকারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের এবং ঢাকা অধিভুক্ত 7 কলেজের জন্য এই লেকচার শিটটা তৈরি করা হয়েছে। তোমরা এখান থেকে যদি দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ, ডিগ্রি তৃতীয় বর্ষ এবং ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের জন্য কিন্তু এটাই যথেষ্ট হয়ে যাবে। আর নতুন করে তোমাদের কোনো বই কেনার প্রয়োজন হবে না। তো এখানে যে বিষয়টা প্রথমে আলোচনা করলাম, যে আমাদের কম্পালসরি ইংলিশ কোশ্চেনের 2 নং প্রশ্ন হিসাবে 7টি ইংরেজি রং সেন্টেন্স দেওয়া থাকবে। তো এখানে রং সেন্টেন্সের কথা উল্লেখ করেছি মানে যে 100%ই তোমাদের সেন্টেন্সটা রং থাকবে বিষয়টা এরকমও না, তোমাদেরকে বোকা বানানোর জন্য অনেক সময় সঠিক সেন্টেন্সও দেওয়া থাকতে পারে। তো সেখান থেকে নিয়ম মেনে তোমাদেরকে 5টি সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো এখানে কিছু রুলস দেওয়া আছে, এই রুলস গুলোর আলোকে এখন আমরা আমাদের মেইন যে পার্ট বা মেইন যে পড়াশোনা সেখানে চলে আসলাম। তো এখানে তোমাদেরকে ইংরেজি ক্লাসের সময় অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। আমি তোমাদেরকে যে রুলস গুলো শিখাবো এখান থেকে, যে যখন উদাহরণগুলো বা প্র্যাকটিস গুলো দেবো, সেখানে একটা আমি করতে পরের গুলো যদি তোমরা পাও, তাহলে কিন্তু তোমরা দ্রুত আমার আগে আগে সেগুলো লিখে দিবা। দেখো, কিছু ভার্ব রয়েছে যাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। এই ট্রানজিটিভ ভার্ব গুলোর পরে, ট্রানজিটিভ ভার্বের কিছু কিছু ভার্বের পরে কিন্তু প্রিপোজিশন বসানো যায় না। তো রং হিসাবে কি রকম থাকবে, তোমাদের সেন্টেন্স গুলোর মধ্যে ওই ট্রানজিটিভ ভার্ব গুলোর পরে হচ্ছে যে প্রিপোজিশন দেওয়া থাকবে। তো এখানে একটু খেয়াল করো তোমরা, 1 নম্বর রুলসে বলা আছে কিছু ভার্ব আছে ডিসকাস। যেমন প্রথমটা হচ্ছে কি, দেখো ডিসকাস, যার বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা। এরপর হচ্ছে দেখো রিজাইন, যার অর্থ অব্যাহতি নেওয়া। রিজেম্বল, একই রকম হওয়া। ইনভেস্টিগেট, অনুসন্ধান করা। ভায়োলেট, অমান্য করা। এই ভায়োলেটটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবেও আছে, আবার ভার্ব হিসাবেও আছে। এরপর হচ্ছে দেখো অর্ডার মানে আদেশ করা। অ্যানাউন্স মানে ঘোষণা করা। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। ক্যাচ মানে হচ্ছে ধরা। ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা। রিগার্ড মানে আক্ষেপ করা। আর হচ্ছে রিকমেন্ড মানে সুপারিশ করা। প্রভৃতি শব্দের পর প্রিপোজিশন বসে না। অসংখ্য ট্রানজিটিভ ভার্ব আছে, তার মধ্যে এই ভার্ব গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কয়টাই মুখস্থ করবা, পরীক্ষার আগে আমি এখান থেকে আরো 2-1টা কমিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসো তাহলে, যে ভার্ব গুলো আমি এখানে, যে ভার্ব গুলোর কথা বললাম, এগুলোর পরে কখনোই প্রিপোজিশন বসবে না। প্রশ্নে প্রিপোজিশন দেওয়া থাকবে, তোমরা জাস্ট প্রিপোজিশনটাকে উঠাই দিবা, তাহলে কিন্তু তোমাদের ওই রং সেন্টেন্সটা রাইট হয়ে যাবে বা কারেক্ট হয়ে যাবে। এখন আসো, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু রং সেন্টেন্স দেওয়া আছে, এখানে আমরা কারেক্ট করব। তো এখানে দেখো, হি ডিসকাসড অ্যাবাউট দা ম্যাটার। এই যে ডিসকাসড দেওয়া আছে, এর পরে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর পরে কিন্তু প্রিপোজিশন অ্যাবাউট বসে না, কোনো প্রিপোজিশনেই থাকবে না। তাহলে আমরা এখানে কি করব, কারেক্ট করার জন্য এভাবে লিখবো, হি হি ডিসকাসড দা ম্যাটার।
ডিসকাস দা ম্যাটার, এতটুকু লিখলেই কিন্তু আমাদের 1 নাম্বার কমন হয়ে গেল। এবার দেখো, হি রিজাইন্ড ফ্রম দা জব, এই যে রিজাইন্ড একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে ফ্রম বসবে না, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? এরপর দেখো, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইনটু দ্য ম্যাটার। ইনভেস্টিগেট বা ইনভেস্টিগেটিং এর পরে কিন্তু কখনোই আমরা কি দিতে পারবো না? প্রিপজিশন দিতে পারবো না, তাহলে আমরা এখানে এভাবে লিখবো, দা পুলিশ আর ইনভেস্টিগেটিং দা ম্যাটার। ওকে। আচ্ছা, এবার যদি তোমরা এই যে আমাদের এই রুলসটা সবাই বুঝে থাকো, তাহলে পরবর্তীতে যে 3টা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এই 3টা তোমরা সলভ করবা। এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। 1 2 3 নাম্বার দিয়ে তোমরা সেন্টেন্স গুলো কারেক্ট করে একটু লিখে দাও যত দ্রুত সম্ভব। তো সঞ্জিদা একটা লিখে দিয়েছে, হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট। ওকে। মিনহাজ শেখ লিখে দিয়েছে, হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট। রেজাল্ট বানান তুমি ভুল করছো, হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট, হি ডিসক্রাইবড দ্য ম্যাটার। ওকে। আচ্ছা, তাবাচ্ছুম লিখে দিয়েছে, হি ডিসক্রাইবড দ্য ম্যাটার, হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট। ওকে। তোমরা লাস্ট 3 নাম্বার যেটা, সেটাই অনেকেই লেখো নাই, দেখো 3 নাম্বারটা এখানে হবে, এ ড্রয়িং ম্যান ক্যাটস টু এ স্ট্র। আমি তোমাদেরকে বলছিলাম অনেক সময় আমাদেরকে যেটা করতে হবে, পারভেজ ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার। আচ্ছা, ডিসক্রাইবড এর এরপর অ্যাবাউট হবে না, অর্থাৎ প্রিপজিশন থাকলে সেই প্রিপজিশন গুলো বাদ যাবে, জাস্ট এতটুকুই মনে রাখতে হবে। এ ড্রয়িং ম্যান ক্যাটস এ স্ট্র, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ, মানে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বেঁচে থাকার আশাও আছে, এরকম। এটা একটা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যে কোথাও টু দেওয়া ছিল না, তাহলে এখানে টু হবে না। অথবা ক্যাটস, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ক্যাটস এর পর কোনো প্রিপজিশন বসে না। দ্য ড্রয়িং ম্যান ক্যাটস এ স্ট্র। ওকে। এরপর দেখো আমাদের 2 নম্বর যে রুলস দেওয়া আছে, 2 নম্বর রুলসটা আমরা একটু পড়বো। 2 নম্বর রুলসটা ব্যাপক বিশাল আকৃতির একটা রুলস, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের রুলস। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের জন্য নির্দিষ্ট কিছু প্রিপজিশন থাকবে, এর বাইরে অন্য প্রিপজিশন যদি দেওয়া থাকে তাহলে সেটাকে ভুল হিসাবে উপস্থাপন করা হবে। তো এই জন্য এখানে আমরা কি করবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া হয়েছে, এখান থেকে আমরা যদি মুখস্থ করে রাখি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যা আসবে সেগুলোর অ্যান্সার আমরা সহজেই করতে পারবো। দেখো, রুলস 2 এ বলা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট প্রিপজিশন যুক্ত হয়ে, দেখো, কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট প্রিপজিশন যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখন তাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে। কারেকশনে অনেক সময় ভুল প্রিপজিশন দেওয়া থাকে, সেখানে সঠিক প্রিপজিশন বসাতে হয়। সাধারণত এই ধরনের প্রিপজিশন মুখস্থ করতে হয়, তোমাদের বইয়ে দেখবা হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকে। তো নিচে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া হলো, এগুলো জাস্ট তোমাদের মুখস্থ করার বিষয়। যেমন ধরো, ওপেন অ্যাট, নির্দিষ্ট করে, অর্থাৎ কোথাও যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয় সেক্ষেত্রে আমাদেরকে ওপেন অ্যাট ব্যবহার করতে হবে। এংরি অ্যাট, যদি কোনো বস্তুর উপর কেউ রাগ করে তাহলে সেখানে এংরি অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাংরি উইথ, যদি কোনো ব্যক্তির উপর কেউ রাগ করে সেক্ষেত্রে এংরি উইথ ব্যবহার করতে হবে।
অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত করা, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত করা, অর্থাৎ কাউকে যদি কোনো কিছুর দায়ে অভিযুক্ত করা হয় তাহলে অ্যাকিউজড অফ ব্যবহার করতে হবে। কিন্তু অভিযুক্ত করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখবো অ্যাকিউজড ফ্রম ব্যবহার করা হয়েছে, অ্যাকিউজড টু ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু ভুল থাকবে, সেখান থেকে কেটে আমাদের কি করতে হবে, অফ করতে হবে। চার্জড উইথ অভিযুক্ত করা। তারপরে দেখো স্টিক টু মানে অটল থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এটা। লাভ অ্যাট মানে উপহাস করা বা হাসা। রিড উইথ কাহারো কাছে পড়া, অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ এটাও। কাহারো নিকট যদি কোনো কিছু পড়া বোঝায় সেক্ষেত্রে কিন্তু রিড উইথ হয়, যেমন তোমরা আমার এখানে প্রাইভেট পড়তেছো তাহলে এখানে কিন্তু রিড উইথ হবে। তারপর দেখো অ্যাডমিট অফ অথবা টু মানে অবকাশ বা ছুটি। কি টু চাবিকাঠি। লুক আপ অভিধানের শব্দ খোঁজা, গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো থিঙ্ক অ্যাবাউট কোনো বিষয়ে চিন্তা করা। কনসিস্ট ইন মানে নিহিত, এই দুটার মধ্যে অনেক সময় কনফিউশন লেগে যায়। কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত, আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে, অন ফুট মানে পায়ে হেঁটে যদি কোথাও যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অন ফুট হবে। তো আমরা সাধারণত পায়ের দ্বারা হেঁটে যাই, আর দ্বারা মানে আমরা বুঝি বাই। তো যখন পায়ে হেঁটে যাওয়া হবে তখন সাধারণত আমাদের যে কমন সেন্স বা হিউম্যান সেন্স আছে এটাকে কিন্তু বাই ফুট নিয়ে আসতে পারে, কিন্তু বাই ফুট নিয়ে আসলে এটা হচ্ছে ভুল হবে। যখন কোনো যানবাহনের দ্বারা কোথাও যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাই ব্যবহৃত হয়, আর যখন পায়ে হাঁটা বোঝায় তখন কিন্তু অন ব্যবহৃত হয়। এরপর দেখো অ্যাপেয়ার এট মানে পরীক্ষায় অংশগ্রহণ করা। এটা একটা আনকমন এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা পরীক্ষা বলতে আমরা বুঝি এক্সামিনেশন, তো এখানে পরীক্ষায় অংশগ্রহণ করা অ্যাপেয়ার এট দ্বারা পুরোটাকেই বোঝাচ্ছে। এরপর দেখো প্রিভেন্ট ফ্রম ফেরানো, এটা হচ্ছে কাউকে যদি কোনো স্থান থেকে ফেরানো হয়, কাউকে কোনো স্থান থেকে যদি ফিরিয়ে দেওয়া হয়, নিয়ে আসা হয়, ধরে আসা হয়, সেক্ষেত্রে প্রিভেন্ট ফ্রম ব্যবহৃত হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই যে যে কয়টা মার্ক করে দিলাম এই কয়টা ভালোভাবে মনে রাখলে কিন্তু আশা করা যায় এই রুলস থেকে যদি তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে 90% আশা করা যায় এই পাঁচটা থেকেই আসবে। এবার আসো আমরা কিছু উদাহরণ দেখে নেই, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে দেখো হি ইজ অ্যাংরি টু আস। আমি বলছিলাম যে কারো উপর কোনো ব্যক্তির উপর যদি রাগ করা হয় তাহলে অ্যাংরি টু হয় না, হয় কি অ্যাংরি উইথ হয়। তো এখানে বলা আছে হি ইজ অ্যাংরি টু আস, তো আস মানে হচ্ছে কি আমাদের, এর অর্থ হচ্ছে সে আমাদের উপর রাগান্বিত বা রাগ করেছে। কিন্তু আমাদের এটা তো বস্তু না, এটা হচ্ছে ব্যক্তি, তাহলে কি হবে, এটার অ্যান্সার হবে হি ইজ অ্যাংরি উইথ হবে, মানে কোনো ব্যক্তির উপর রাগান্বিত হওয়া, অ্যাংরি উইথ আস। তাহলে টু এর পরিবর্তে আমরা জাস্ট এখানে উইথ বসিয়ে দিলে কিন্তু সেন্টেন্সটা কারেকশন হয়ে যাচ্ছে। রানা ওয়াজ অ্যাংরি টু দা ম্যাটার, রানা ওয়াজ অ্যাংরি টু দা ম্যাটার। এখানে দেখো আমাদের আরেকটা রুল ছিল যে এংরি অ্যাট মানে কোনো ব্যক্তির উপর কোনো বস্তুর উপর যদি রাগান্বিত হয় বা রাগ করা হয় তাহলে কি হবে, অ্যাংরি অ্যাট বসাতে হবে। তো তোমরা এখানে দেখো কি দেওয়া আছে, এই যে রানা এই বিষয়টির উপর রাগান্বিত ছিল, তাহলে এই বিষয়টি হচ্ছে একটা বস্তু, তাহলে এখানে আমরা কি দেবো, অ্যাংরি অ্যাট বসাবো, টু কেটে দিয়ে জাস্ট অ্যাংরি অ্যাট বসাবো। এরপর দেখো ইন্ডাস্ট্রি ইজ দা কি অফ সাকসেস। তো আমাদের এখানে বলা আছে যে কি টু মানে হচ্ছে চাবিকাঠি, কি টু মানে হচ্ছে চাবিকাঠি। তো 3 নম্বরের বাংলা অর্থ যদি করি তাহলে হচ্ছে পরিশ্রম সফলতার চাবিকাঠি। তাহলে এখানে কি অফ দেওয়া যাবে না, এখানে হবে কি টু। তোমরা সম্পূর্ণটা লিখবা, আমি জাস্ট প্রিপজিশনটুকু এখানে লিখে দিচ্ছি, কি টু মানে হচ্ছে চাবিকাঠি। তারপর দেখো হি গোস টু মার্কেট বাই ফুট পায়ের দ্বারা, যেটা তোমাদেরকে বললাম এখানে পায়ে হেঁটে কোথাও কোথাও যাওয়া বোঝালে সেখানে অন ফুট হয়, অন ফুট মানে পায়ে হেঁটে। তারপর দেখো হি প্রিভেন্টেড মি গো দেয়ার, অর্থাৎ সে আমাকে সেখানে যাওয়া থেকে ফিরিয়েছে। তা আমি বলছিলাম কিছুক্ষণ আগে সর্বশেষ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ছিল, প্রিভেন্টের পর টু বসে না, প্রিভেন্টের পর হচ্ছে ফ্রম বসে। কেন ফ্রম বসে, এই যে এখানে দেয়ার দেওয়া আছে মানে সেখান থেকে, সেখানে এটা কোনো একটা স্থান, কোনো স্থান থেকে যদি কাউকে ফেরানো হয় তাহলে কি হবে সেখানে, সেখানে কিন্তু টু বসবে না, সেখানে হবে প্রিভেন্ট ফ্রম হবে। তো এখন এখানে আচ্ছা এটা তোমরা একটু কারেকশন করো তো 5 নম্বরটা, সবাই একটু লিখে দাও দ্রুত।
সার্বিক বিষয় চিন্তা ভাবনা করে, গ্রামারের সকল রুল চিন্তা ভাবনা করে, কিন্তু এটা তোমাদেরকে লিখতে হবে। একটু দ্রুত সবাই লিখে দাও 5 নম্বরটা, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার। আচ্ছা, এখানে সুমাইয়া লিখে দিয়েছে যে হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার। আচ্ছা, সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হবে। এখানে তো ফ্রম হবে, এটা তো তোমাদেরকে আমি মুখস্থ করাই দিলাম। এখানে যে টু এর পরিবর্তে ফ্রম হবে এটা আমি জানি, তোমরা সবাই অ্যান্সার দিবা, কিন্তু পুরো সেন্টেন্সটা তোমাদেরকে লিখতে হবে, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। দ্রুত একটু লিখে দাও। আচ্ছা, সুমাইয়ার অ্যান্সারটা ভুল হয়েছে, সুমাইয়া চাইলে কারেকশন করতে পারো। একটু দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা, সঞ্জিতা লিখছে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। আচ্ছা, উইন্ডোজ 10, হি প্রিভেন্টেড মি ফ্রম গো দেয়ার। আচ্ছা, তাবাচ্ছম হি প্রিভেন্টেড মি ফ্রম গো দেয়ার। আচ্ছা, বাকিরা একটু লেখেন, দ্রুত লেখেন। একজন লিখে দিলে সেটাকে কপি করে কিন্তু কারেকশন করে দেওয়া যায়। মারিয়া ইসলাম নূর হি প্রিভেন্টেড মি ফ্রম গো দেয়ার। আচ্ছা, তোমরা ক্লাসের প্রত্যেকটা বিষয়ে মনোযোগ সহকারে শুনে কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। পারভেজ ইসলাম লিখছে হি প্রিভেন্টেড মি ফ্রম গো দেয়ার। আচ্ছা, বাকিরা দেখি দু একজন, আর দু একজন একটু লেখেন, দ্রুত লেখেন। ক্লাসে অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু তারা লিখতেছে না। না লিখলে তো ভুল সংশোধন হবে না। ভুল সংশোধন করার জন্য দ্রুত দ্রুত লিখতে হবে। হাফিজা লিখছে হি প্রিভেন্টেড মি ফ্রম গো দেয়ার। সুরাই সুমাইয়া আক্তার সিমি হি প্রিভেন্টেড মি ফ্রম গো দেয়ার। আচ্ছা, ঠিক আছে, তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, অনেকেরই হচ্ছে অ্যান্সার ভুল হয়েছে, একজন বাদে বাকি সবার অ্যান্সার দেওয়া এখানে ভুল হয়েছে। শুধুমাত্র সানজিদার অ্যান্সারটা সঠিক আছে। দেখো, প্রিপজিশনের পর মেইন ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এখানে কিন্তু এটা দেওয়া নেই। এরকম মারাত্মক আকারের ভুল ওয়ালা প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারে পরীক্ষায়, এবং 60টা যে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটা এরকম আগাগোড়া সম্পূর্ণই ভুল থাকবে, যেটাকে তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে কারেকশন করতে হবে। দেখো, তাহলে এটার অ্যান্সার হবে, এই যে এখানে প্রিভেন্টেড আছে, টু গো ব্যাপারটা ঠিক ছিল। টু এর পর ভার্বের বেস ফর্ম থাকলে সেটা ইনফিনিটিভ হয়, এজন্য তারা এখানে হচ্ছে যে তোমাদেরকে তোমাদের মানে তোমাদেরকে হচ্ছে যে সহজ করে না দেওয়ার কারণে তারা এখানে টু গো দিয়ে রাখছে, মানে ইনফিনিটিভ দিয়ে রাখছে, কিন্তু তুমি তো এখন এখানে ফ্রম বসাচ্ছ, ফ্রম এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ বোনাস হিসাবে তোমাদেরকে এতটুকু করে দিতে হবে। তাহলে এখানে হবে হি প্রিভেন্টেড মি ফ্রম, এই ফ্রম দেওয়ার কারণে এই গোটা গোয়িং হয়ে যাবে।
গোয়িং দেয়ার। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমি শুরু থেকেই বলতেছি যে গ্রামারের সকল বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে এটাকে অ্যান্সার করতে হবে। তারপরেও তোমরা ভুল করছো, এখন এটা শিখে নাও। আচ্ছা, এরপর দেখো 6 নম্বরে দেওয়া আছে ডোন্ট লাভ উইথ দ্য পোর, অর্থাৎ গরিবদেরকে দেখে উপহাস করো না। উপহাস করা অর্থে এখানে লাভ উইথ হয় না, এখানে হবে লাভ অ্যাট। লাভ অ্যাট। এরপর দেখো হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, অর্থাৎ সে খুনের দায়ে অভিযুক্ত হয়েছিল। সে খুনের দায়ে অভিযুক্ত হয়েছিল। তো এখানে তোমরা দেখো অ্যাকিউজড অফ হয়, অ্যাকিউজড অফ, এখানে কি দেওয়া আছে, অ্যাকিউজড ফর দেওয়া আছে। তো অভিযুক্ত কোনো ব্যক্তিকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে অ্যাকিউজড ফর হয় না, এখানে হবে কি অফ, অ্যাকিউজড অফ দা মার্ডার। এরপর দেখো হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেইনমেন্ট। আচ্ছা, এখানে প্রিপোজিশনের পর আমাদেরকে যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে এটা হচ্ছে যে আমাদের পার্টিসিপল হিসাবে কাজ করবে। আর হচ্ছে সাধারণত মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, আপাতত এই সেন্সে এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। জিরান পার্টিসিপলের হিসাব অনেক পরে আসবে এখানে। এরপর দেখো 8 নম্বরটা হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেইনমেন্ট। এর বাংলা অর্থ হচ্ছে আত্মতৃপ্তির মাঝে সুখ নিহিত। আত্মতৃপ্তির মাঝে সুখ নিহিত। তো এখানে কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত। কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত। ইন যদি থাকে তাহলে হচ্ছে নিহিত। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে, আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। তো এখানে কিন্তু এটা বলা যাচ্ছে না যে আত্মতৃপ্তির মধ্যে, আত্মতৃপ্তির মাঝে সুখ গঠিত, এমনটা বলা যাচ্ছে না। তো এক্ষেত্রে তোমরা যে বিষয়টা করতে পারো সেটা হচ্ছে কনসিস্ট অফ থাকলে কনসিস্ট ইন বসাতে পারো, কনসিস্ট ইন থাকলে কনসিস্ট অফ বসাতে পারো। তো এটা হচ্ছে এই কারণে এখানে হচ্ছে যে অফ উঠে দিয়ে ইন বসাতে হবে। এরপর 9 নম্বরটা দেখো, এই ইয়ার কনসিস্ট ইন 12 মান্থ, অর্থাৎ 12 মাসে 1 বছর গঠিত। 12 মাসে 1 বছর গঠিত হয়। তাহলে এখানে কি করব, আমরা কনসিস্ট অফ বসাবো। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, তাহলে অফ থাকলে কি হবে, গঠিত হবে। ওকে, তো আশা করছি তোমরা এই সবকটা রুলস এবং সবকটা এক্সাম্পল ভালোভাবে বুঝতে পারছো। 10 নম্বরটা দেখো, হি গ্যাভ দা বিবি এক্সামিনেশন, বিএ এক্সামিনেশন। এখানে গ্যাভ হবে না, এখানে হবে অ্যাপিয়ার অ্যাট। অ্যাপিয়ার অ্যাট মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা বা পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় বসা। এই যে অ্যাপিয়ার অ্যাট, পরীক্ষায় অংশগ্রহণ করা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে এখান থেকে যদি আমরা সেন্টেন্সের দিকে গুরুত্ব বিবেচনা করি, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই 5 নম্বরটা অনেক বেশি গুরুত্ব। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবা, সবগুলোই প্র্যাকটিস করবা, তার মধ্যে এটা স্পেশালি। আচ্ছা, এবার আসো 3 নম্বর রুলস এর ক্ষেত্রে। 3 নম্বর রুলসটা একটু ঝামেলাময় একটা রুলস, তারপরে আমরা এটা ভালোভাবে শিখে রাখি। দেখো, রুলস 3 তে বলা আছে প্রিফার, তারপর হচ্ছে প্রিফার্স, প্রিফার্ড। এর পরে দুইটি ভার্ব থাকলে দুইটি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মনে রাখতে হবে, দেখো প্রিফার, প্রিফার্স, প্রিফার্ড, এর পরে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দুইটা ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, এরপর দেখো এবং মাঝখানে টু বসাতে হবে। তো দুইটা ভার্ব যদি থাকে, প্রিফার এর পর, প্রিফার্ডস এর পর, অথবা প্রিফার্ড এর পর যদি দুইটা ভার্ব থাকে, দুইটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা এবং মাঝখানে টু বসাবা। মাঝখানে দেন থাকতে পারে, ফ্রম থাকতে পারে, বাই থাকতে পারে, যেটাই থাকুক না কেন তোমরা সেখানে টু বসাবা এবং দুইটা ভার্বকে আইএনজি যুক্ত করে দিবা। তবে প্রিফার টু এর পরে ভি ওয়ান বসে। প্রিফার টু এর পরে ভি ওয়ান যে বসে এটা কিন্তু তোমরা আগে থেকেই জানো, কারণ টু প্লাস ভি ওয়ান সব সময়, তাহলে কি হবে, ইনফিনিটিভ হবে। তো দেখো, প্রিফার এর পর যদি টু যুক্ত থাকে, এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে কি করতে হবে, ভি ওয়ান করে দিতে হবে। আচ্ছা, এরপর দেখো প্রিফার টু এর পরে যদি দুইটা ভার্ব থাকে কখনো, ধরো প্রিফার টু এর পর দুইটা ভার্ব দেওয়া আছে, তখনও কি করবা, তখন কি দুইটা ভার্বের সাথে তোমরা আইএনজি যুক্ত করে দিবা না, তখন কিন্তু দুইটা ভার্ব যেমন আছে তেমনই থাকবে, শুধু মাঝখানে দেন বসাতে হবে। শুধু মাঝখানে দেন বসাতে হবে। অনেক সময় দেখা যাবে যে প্রিফার এর পরে দুইটা নাউন দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের আর কিছুই করার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসো এক্সাম্পল গুলো একটু দেখি। তো এটা আরেকবার পড়ে দিচ্ছি, প্রিফার, প্রিফার্স, প্রিফার্ড। এর পরে দুইটি ভার্ব থাকলে দুইটি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং মাঝখানে দেন বসাতে হবে।
আচ্ছা, মাঝখানে হচ্ছে দেন উঠে গিয়ে টু বসবে। এরপরে দেখো, তবে প্রিফার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, মানে ভি ওয়ান বসবে। প্রিফার টু এর পরে দুইটি ভার্ব থাকলে মাঝখানে দেন বসবে। আচ্ছা, এবার দেখো, শি প্রিফার্স ওয়ালকিং দেন ড্রাইভ। শি প্রিফার্স ওয়ালকিং দেন ড্রাইভ। রুলস এর প্রথম অংশে বলা আছে প্রিফার প্রিফার্স, প্রিফার যদি থাকে এরপর যদি দুইটা ভার্ব থাকে দুইটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে তারা একটার সাথে আইএনজি যুক্ত করে দিয়েছে আর একটা এমনি রাখছে। তাহলে এমনি যেটা আছে এটাকে আমরা কি করে দেবো, আইএনজি যুক্ত করে দেবো, তাহলে ড্রাইভিং হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে, ওই ওয়ার্ডকে যদি আইএনজি যুক্ত করতে হয় সেক্ষেত্রে ই লোপ পাবে, মানে ই এখান থেকে মুছে যাবে। তাহলে কি হবে, ড্রাইভিং, DRIVING। মাঝখানে যাই থাকুক তা উঠে গিয়ে কি হবে, টু হবে। তাহলে ওয়ালকিং টু ড্রাইভিং। আই প্রিফার সিং বিফোর ড্যান্স। আই প্রিফার সিং বিফোর ড্যান্স। তাহলে এখানে সিং মানে হচ্ছে গান গাওয়া, ড্যান্স মানে হচ্ছে নাচা। তাহলে এখানে হবে আই প্রিফার সিঙ্গিং টু ড্যান্সিং। আই প্রিফার সিঙ্গিং টু ড্যান্সিং। এরপর দেখো, হি প্রিফার সুইম টু রানিং, সরি রান। হি প্রিফার সুইম টু রান। এটা তোমরা একটু কারেকশন করো। 3 নম্বরটা কারেকশন করো, দ্রুত লিখবা। Samjita, she prefer walking to driving. I prefer singing to dancing. I prefer swimming to running. Right. আচ্ছা, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কারণে তোমাদেরকে এটা লিখতে বলছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমি করি। সুইম বানানটা তোমরা লিখতে অনেক সময় ভুল করো। সুইমের সাথে কিন্তু MING যুক্ত হবে। আর এই যে রান দেওয়া আছে, রানিং এর সাথে কিন্তু NING যুক্ত হবে। এর একটা রুলস তোমাদেরকে এর আগে আমি একদিন বলছিলাম, আরো কোনো একদিন সময় থাকলে সেদিন তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর দেখো 4 নম্বরটা দেখো, আই প্রিফার টু ইটিং রাইস অ্যাট নাইট। আই প্রিফার টু ইটিং রাইস অ্যাট নাইট। এটা কি হবে, একটু কারেকশন করো 4 নম্বরটা। যারা দ্রুত কথা শুনতে পারো তোমরা দ্রুত একটু লিখে দেওয়ার চেষ্টা করবা। তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে, 5 জুলাই থেকে চলবে 28 জুলাই পর্যন্ত। প্রথম অব্দের ফর্ম পূরণ এই সময়ের মধ্যে হবে। এছাড়াও এর মধ্যে হয়তো তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে। পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের মাঝামাঝি সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে আশা করি। তো যাদের ফর্ম পূরণের টাকা পয়সা নিয়ে সমস্যা আছে তোমরা চাইলে লেট করতে পারো। এরপরে কিন্তু ফর্ম পূরণের জরিমানা ছাড়াই হচ্ছে যে ফর্ম পূরণের আরো নোটিশ প্রদান করা হবে, সময় বাড়ানো হবে, তখনও করতে পারো। আচ্ছা, 4 নম্বরটা কারা কারা সলভ করতে পারো একটু লিখে দাও। আই প্রিফার টু ইট রাইস দেন নাইট। দেন নাইট। আচ্ছা, একটু দ্রুত সবাই রেসপন্স করো। আর না বুঝে থাকলেও তোমরা লিখে দিতে পারো যে বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দেবো। সুমাইয়া বোঝেনি, আচ্ছা। ঠিক আছে, দেখো যারা বোঝো নাই তোমরা হচ্ছে দ্রুত দ্রুত লিখবা, বুঝলেও দ্রুত দ্রুত লিখবা, না বুঝলেও দ্রুত দ্রুত লিখবা। কারণ এখানে নির্ধারিত সময়ের 1 মিনিট বেশি হয়ে গেলে দেখা যায় যে অন্য ব্যাচের স্টুডেন্টরা তোমাদের ব্যাচের ক্লাসে ঢুকে পড়বে। এই জন্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ক্লাস শেষ করতে হবে। তোমরা দ্রুত দ্রুত রেসপন্স করলে দ্রুত দ্রুত আমরা ক্লাস শেষ করতে পারবো। দেখো, প্রথম নিয়মটা হচ্ছে যে প্রিফার প্রিফারস এবং প্রিফার্ড এরপরে যদি দুইটা ভার্ব থাকে দুইটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কোনটা ভার্ব কোনটা ভার্ব না এতটুকু কিন্তু আমরা বুঝি। তো এই যে দেখো, ওয়ালকিং এটা একটা ভার্ব, তারপর হচ্ছে যে সিং এটা একটা ভার্ব, ড্যান্স একটা ভার্ব, তারপর হচ্ছে সুইম একটা ভার্ব, রান একটা ভার্ব, এগুলো ভার্ব। তো এখানে যেহেতু প্রিফার এর পর দুইটা ভার্ব দেওয়া আছে, দুটার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি এবং মাঝখানে যা ছিল তা উঠাই দিয়ে টু বসাইছি। এখন বলা হয়েছে যে প্রিফার টু ইটিং রাইস। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে ইনফিনিটিভ করতে হয়। তো এখানে টু এর পর দেখো কি দেওয়া আছে, ইটিং দেওয়া আছে, তাহলে এখানে ইটিং হবে না। এখানে কি হবে, প্রিফার টু ইট। প্রিফার টু ইট রাইস অ্যাট নাইট। অ্যাট নাইট ঠিক থাকবে। এখানে মাঝখানে কিন্তু দেন হবে না। কেন দেন হবে না, এখানে কিন্তু আমাদের আর একটা ভার্ব নাই।
দুইটা ভার্ব এখানে উল্লেখ করা নাই, জাস্ট একটা ভার্ব দেওয়া আছে, প্রিফার টু এর পর একটা ভার্ব আছে, জাস্ট এই ভার্বটা আইএনজি যুক্ত করা আছে, আমরা আইএনজিটাকে বাদ দিয়ে জাস্ট ইট রাখবো, মানে ইনফিনিটিভ অবস্থায় রাখবো, বাকি যা আছে তা ঠিক থাকবে। হি প্রিফার টু ওয়েন্ট হোম বাই বাস। হি প্রিফার টু ওয়েন্ট হোম বাই বাস, এখানে দেখো টু ওয়েন্ট দেওয়া আছে। তো কখনো কি এরকম হয়, টু প্লাস ভি টু এরকম কখনো হয়? কখনোই হয় না। তো কি হবে এখানে, ওয়েন্টটাকে কি করতে হবে, ভি ওয়ানে আনতে হবে। ওয়েন্ট হচ্ছে ভি টু, এটাকে ভি ওয়ানে আনতে হলে কি হবে, গো হবে। হ্যাঁ, সঞ্জিদা সঠিক লিখছে। তাহলে এখানে কি হবে, হি প্রিফার টু গো হোম বাই বাস। এবার দেখো, আই প্রিফার টু ট্রাভেলিং বাই ট্রেন। আই প্রিফার টু ট্রাভেলিং বাই ট্রেন। আচ্ছা, এখানে ট্রাভেলিং, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা, এটা ভার্ব বুঝলাম। তো এখানে এরা কি করছে, টু প্লাস ভি প্লাস আইএনজি, এটা কখনোই হয় না, টু প্লাস ভি ওয়ান হয় বা ভার্বের বেস ফ্রম হয়। তো এখানে আমরা কি করব, টু প্লাস বেস ফ্রম মানে ট্রাভেল রাখবো, জাস্ট ট্রাভেল লিখে দিলেই হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে। এরপর দেখো, রানা প্রিফার্স টু রাইট টু রিড। রানা প্রিফার্স টু রাইট টু রিড, এটাকে তোমরা দুই ভাবে সলভ করতে পারো। একটা হচ্ছে এখানকার টু কেটে দিয়ে তোমরা এই দুটার সাথে আইএনজি যুক্ত করে দিতে পারো, অথবা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে প্রিফার টু দেওয়া আছে যেহেতু, তাহলে রাইট ঠিক থাকবে, মানে ইনফিনিটিভ হয়ে যাবে এটা। এবং এখানে যে টু দেওয়া আছে, টু কে তুলে দিয়ে তোমরা দেন বসাইতে পারো, দেন দিলে এখানে রিড যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, তাহলে কি হবে, রাইট দেন রিড। তোমরা দুটার যে কোনো একটা ভাবে এটাকে সলভ করতে পারো। তো দেখো, আজকে যেহেতু আমাদের এটা একটা নতুন টপিকস, এই টপিকস এর প্রথমে হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রশ্নে কোথায় কি থাকবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এজন্য আজকে মাত্র তিনটা রুলস আমি পড়াইলাম। এই ক্লাসের রেকর্ড ভিডিও একটু পর গ্রুপে পোস্ট করে দিব, সেখান থেকে তোমরা রেকর্ড ভিডিওটা দেখে নিবা। দেখে নেওয়ার পর যে কাজটা করবা সেটা হচ্ছে এই রুলস গুলো তোমরা খাতায় লিখবা। এই রুলস গুলো কিন্তু আমি তোমাদেরকে চাইলে এখনই দিয়ে দিতে পারতাম, কিন্তু এগুলো যদি এখনই তোমাদেরকে দিয়ে দেই, তোমরা জাস্ট মোবাইলে সেভ করে রাখবা, আর কেউ কেউ হচ্ছে প্রিন্ট করে নিয়ে এসে রাখবা, পড়বা কিন্তু না। এগুলো হচ্ছে যে বিগত অনেকগুলো ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। কাজেই তোমরা কি করবা, এগুলো নিজেরা খাতায় একটু লেখার চেষ্টা করবা, লেখার চেষ্টা করবা এবং ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে এগুলো দ্রুতই তোমাদের মনে থাকবে এবং আয়ত্তে থাকবে। তো সবাই ভালো থাকো, এক আজকে নম্বর ক্লাসটা এখানে শেষ করে দিই। স্ক্রিনশট দিচ্ছিলেন। বুঝি নাই। এক নম্বর রোজটা একটু স্ক্রিনশট দিন। দাঁড়াও বাবা দাঁড়াও। ভাইয়া রুলস এর পিডিএফ গুলো দিলে হয়তো কি আমরা আপনার ক্লাসের আগে বাসায় একটু দেখতাম, এবং ওই পিডিএফ প্রিন্ট দিয়ে আমরা ওইটা সামনে নিয়ে বসলে আরো বুঝতে ভালো হইতো। আচ্ছা, ওটা হচ্ছে পিডিএফ তো দেই না আমি, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামার পার্টের পিডিএফ দেই না। এটা সর্বোচ্চ স্ক্রিনশট গুলো তোমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারি, তো ক্লাসের শেষে এগুলো পোস্ট করে দেবো, তখন তোমরা দেখে নিও। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।